বেশ কিছুদিন পরে আমরা আবার ফিরে এসেছি এবং ফিরে আসাটা অন্যরকম হলো আজকে। কারণ এতদিন অনেক খুশি মনে, অনেক আবেগ আবেগ আপ্লুত হয়ে আমরা ফিরতাম এবং সেই আবেগটা খুশির আবেগ ছিল। হ্যাঁ, কিন্তু আজকে যে ফেরাটা সেটা কিন্তু অতটাও মানে ভালো নয়। খুশি ঠিক মিশ্রিত আছে? নয়। না, খুশি মিশ্রিত তো একদমই নয়। বলতে পারো যে তোমাদের যে কষ্ট, সেই কষ্টের মধ্যে আমরাও একজন, ভাগীদার। একদম। তো সেই জায়গা থেকেই আজকের ভিডিওটা আমরা শুরু করছি। ওসমান হাদি, হ্যাঁ, এই নামটা এখন বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে বেড়ে চলেছে। বেজে চলেছে, আলোড়িত হয়ে চলেছে এবং হ্যাঁ, প্রত্যেকের মনের মণিকোঠায় সে একটা জায়গা করে নিয়েছে বিপ্লবী হিসেবে। তো সেই ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে তাকে আহ, যে আসনে বসানো হয়েছে, সেই জায়গাটা আহ, হঠাৎ করে কেউ পেতে পারে না, কিন্তু তার যে সত্যি সে যে এইভাবে একজন, অকাল মৃত্যু হ্যাঁ, অকাল মৃত্যু হবে বা সেটা হট কেউ করে সরে যাওয়া। বোঝাও যায়নি। না, এবং তাকে যে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হলো সেটা অনেক বড় ব্যাপার। তো সেই জায়গা থেকে আজকে আমরা তাকেই উৎসর্গ করে এই ভিডিওটা, এবং তাকে নিয়ে আজকের ভিডিওটা সেটা হচ্ছে যে ওসমান হাদি কে, এবং তাকে নিয়েই আজকে আরও হয়তো বা একটা ভিডিও, এবং বেশ দু একদিন আমরা তাকে নিয়ে অনেকগুলো ভিডিও করব, হ্যাঁ, চেষ্টা করব তাকে নিয়ে আরও ভিডিও করার। তোমরা মানে আমাদের সঙ্গে থেকো, এবং আশা করি সেগুলো নিয়ে আমরা আরও তথ্যবহুল অনেক কিছু জানতে পারবো। বিপ্লবী ওসমান হাদির ইতিকথা, এই ভিডিওটা দিয়ে আমরা স্টার্ট করছি। আগামী দিনগুলো হয়তো এক দুদিন আমরা এই ভিডিওর হ্যাঁ, এই টপিকের ওপরেই টপিকেই থাকবো। থাকবো। আর তোমাদের সাথে তো সবসময় থাকছি, হয়তো একটা গ্যাপ পড়ে যায় মাঝে মধ্যে, অনেক বড় বড়, তো সেই গ্যাপটাও হয়েছে। তো বেশি দেরি করছি না, চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরো কথা হবে। আমি সেই দিন হব শান্ত। হাদি শান্ত হয়েছেন, একদম শান্ত। অত্যাচারের আঘাতে থেমে গেছে বিদ্রোহী আত্মা। আমি ঘূর্ণি, আমি কত সম্মুখে যাহা পাই যাই ঘূর্ণি, আমি নিত্য পাগলে ছন্দ। ঝঞ্ঝা ঘূর্ণির মতো পথের সামনে চূর্ণ করে গেছেন গোষ্ঠীগত ও ফ্যাসিবাদী সাংস্কৃতিক বয়ান। মৃত্যুর সাথে গলাগলি, মৃত্যুর সাথে পাঞ্জা। মৃত্যুর সাথে পাঞ্জা ধরে লড়ে গেছেন আধিপত্যবাদ আর আগ্রাসনের বিরুদ্ধে। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুতে আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। শরীফ ওসমান হাদি কাউকে ছেড়ে কথা বলেননি, তা সে সরকার হোক, বিরোধী দল কিংবা বন্ধু প্রতিম কোনো সংগঠন। এর মানে এটা আমাদের অভ্যুত্থানের ফলের সরকার, কিন্তু এটা টোটালি আমাদের সরকার না, এটা ক্লিয়ার বলা দরকার। এখানে এখনো সুশীলরা সরকার চালায়, আওয়ামী লীগের সেকেন্ড ফেজ সরকার চালায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে লেখাপড়া করা ওসমান হাদি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন, পড়িয়েছেন কোচিং সেন্টারেও। কিন্তু অভ্যুত্থানের বাংলাদেশে ওসমান হাদির পাঠশালা আর কর্মক্ষেত্র হয়ে উঠেছিল শুধুই রাজপথ। বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকলেও সক্রিয় কোনো রাজনৈতিক দলের সঙ্গে দেখা যায়নি তাকে। মূলত ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান তাকে তুলে আনে রাজনীতির মঞ্চে। অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ গঠন এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তার দেয়া বক্তব্য নানা আলোচনার জন্ম দেয়। ইনকিলাব মঞ্চ গঠনের পর জুলাই অভ্যুত্থানের স্মৃতি রক্ষা, অপরাধীদের বিচার, আহত নিহত ব্যক্তিদের স্বীকৃতি এবং জুলাই চার্টার ঘোষণার দাবি তুলে সভা সমাবেশ শুরু করেন তিনি, যা তাকে নিয়ে যায় আলোচনার কেন্দ্রে। হাদি তার কণ্ঠস্বর তুলে আনতে চেয়েছিলেন জাতীয় সংসদে, তাই তো প্রার্থী হতে চেয়েছেন আসন্ন নির্বাচনে ঢাকা ৮ আসনে। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো বিনির্মাণে কাজ করেছিলেন ইনকিলাব মঞ্চের একজন ওসমান হাদি, যেখানে ধর্মের ওপরে সংস্কৃতি কিংবা সংস্কৃতির ওপরে ধর্ম চড়াও হবে না, যেখানে মুক্তিকামী মানুষের চেতনার ভিত্তি হবে
আধিপত্যবিহীন জাতীয়তাবাদ। বাতাসা মুড়ি দিনে দিনে অত্যন্ত স্পষ্টবাদী বক্তব্যের জন্য হাদি হয়ে ওঠেন প্রতিপক্ষের চক্ষুশূল। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা সভা সমাবেশে বক্তব্য দিয়ে তিনি অসংখ্যবার হুমকিও পান। টকবগে এক যুবক হাদি রেখে গেলেন শিশু সন্তান আর তার স্ত্রী স্বজন, সঙ্গে আরও নিঃস্ব করে গেলেন সহযোদ্ধাদের, একা করে গেলেন এ বাংলার এক একটি বিপ্লবী আত্মাকে। ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা। তো এই কথাটা আমি বলতে পারিনি। ওসমান হাদি এই নামটা এখন ইতিহাসের পাতায় চলে গিয়েছে এবং সেই ইতিহাসটা কিন্তু যুগ যুগ ধরে স্মরণ করাবে বাংলাদেশের এই সময়টাকে। এবং একজন মানুষ যে নিজের জাতি, যে নিজের সত্তার জন্য এইভাবে প্রাণ দিতে পারে, সেটা কিন্তু আজকে দেখিয়ে দিয়ে গেল ওসমান হাদি। এবং সাথে সাথে তার মধ্যে একটা হয়তোবা এমন কিছু মানে ইনটিউশন কাজ করছিল হয়তোবা, যে সেই জন্যই তার হ্যাঁ বারবার মৃত্যু বলেছেন। হতে পারে। হ্যাঁ, কিন্তু আমরা দেখলাম যে তার ভিডিওতে বারবার উনি তিনি বলছেন যে আমি একদম মরে যেতে পারি, হ্যাঁ। যদি আমি মরে যাই তাহলে অন্তত তার ফাঁসি যেন হয় বা তার যেন বিচার হয়, যে হত্যা করেছে তার বিচার জন্য হয় ফাঁসি এবং হয়। আমার বাচ্চাকেও যেন এবং খেয়াল আমার রাখে। একটা সন্তান রয়েছে, সেই সন্তানকে কেউ যেন কারণ উনি দেখে আগে বা থেকে এটা আজ করেছিলেন যে এরকম এইটা কিছু হতে পারে। ভীষণ মানে একটা মর্মস্পর্শী যে বক্তব্য, সেটা আমরা শেষের সময় পেলাম এইখানটায়, যে বাচ্চাকে নিয়ে উনি যে চিন্তিত কথাটা ছিলেন। বললো। তো ভীষণ কষ্ট লাগলো, ভীষণ খারাপ লাগছিল ওই সময়টা। এবং তার নিয়তি এইরকমই ছিল যে হ্যাঁ, তার সেই কথাগুলোই সত্যি হলো, যে তাকে মৃত্যুবরণ করতে হলো এবং সেটা আততায়ীর গুলিতে। এই যে এবং সেই গুলিতেই হ্যাঁ, মরতে হলো। গুলিতেই মরতে হলো, মানে তার ঠিক আছে। কথাগুলো যেন অক্ষরে অক্ষরে লেখা হয়ে গেছে হ্যাঁ, উপরালার খাতায়, মানে উনি যেন বুঝেই গিয়েছিলেন। একদম। হয়তোবা তার মধ্যে একটা আলাদাভাবে এসেছিল যে এরকম অনেক সময় হয় না, মুখ দিয়ে যেটা বেরিয়ে যায় সেইটাই হয়ে যায়, ঘটে যায়। তো সেই ঘটনাটাই ঘটেছে। কিন্তু তার যে জীবন, সেইটা আমরা এখানে দেখতে পেলাম। সেখানে আমরা যেটা দেখতে পেলাম যে একটা সাধারণ পরিবারের সাধারণ ছেলে আজকে যে জায়গায় পৌঁছে গিয়েছে, তাকে রাষ্ট্রীয় শোক, আজকে শোক দিবস পালন করা হচ্ছে, রাষ্ট্রীয় শোক দিবস পালন করা হচ্ছে। এটা বিরাট ব্যাপার, ঠিক আছে। তার ফ্যামিলির কাছে একটা বিরাট ব্যাপার এই ব্যাপারটা। কিন্তু হ্যাঁ, ছেলে সন্তান হারিয়ে ফেলেছে, তাদের কাছে মানে কোনো সম্মানই তাদের কাছে মানে কি বলবো, তাদের সেই কষ্টটাকে লাঘব করতে পারবে না আমার মনে হয়। কারণ নিজের সন্তান হারিয়ে গেলে তাকে সেই মানে কষ্টকে লাঘব করানোর জন্য কোনো পুরস্কার হতে পারে না বা হয়নি এখনো পর্যন্ত। তো যত বড় সম্মানই হোক, তাদের ফ্যামিলির কাছে আজকের দিনটা তার কিন্তু প্রিয় মানুষকে হারানোর দিন যে এবং ব্যথা সেই তাকে কষ্ট করিয়ে দিতে পারে না। একদম। তো সে একজন সাধারণ পরিবারের ছেলে এবং একটা প্রাইভেট ইনস্টিটিউটে টিচার হিসেবে কাজ উনি করতো। political science একদম রাষ্ট্রবিজ্ঞানের হ্যাঁ। টিচার ছিলেন। সাথে নিজে কিছু কি বলে কোচিং সেন্টার চালাতেন। এবং সেখান থেকেই এক সময় যখন জুলাই আন্দোলন শুরু হলো 5 তারিখ থেকে, তো তখন থেকেই তার যে মানে উত্থান, সেই উত্থানটা শুরু হয়েছিল। রাস্তায় নেমেছিলেন এবং সাথে সেখানে প্রচুর মানুষকে একজোট করেছিলেন। ক্ষমতাসীন যে দল ছিল তাদের বিরুদ্ধে গিয়ে, স্বৈরাচারের বিরুদ্ধে গিয়ে, এবং ঐক্য মঞ্চ একটা তৈরি করেছিলেন, ইনকলাব। তো সেই জায়গা প্রতিষ্ঠিত করে নিজেকে সেই জায়গায় দাঁড় করিয়ে আজকে এই অবস্থা, করুণ পরিণতি হলো, দিয়ে শেষ হলো এই অধ্যায়টা। একটা মানে স্বর্ণিম উত্থানের সাথে শুরু হয়ে একটা হঠাৎ করে নিভে যাওয়া, হ্যাঁ, সেই এটা জিনিসটা মেনে নেওয়া আমরা মেনে যায় না। কারণ নেওয়া বাংলাদেশকে যায় না। অনেক স্বপ্ন দেখিয়েছিলেন তিনি। একদম বাংলাদেশের যুবক সমাজকে অনেক স্বপ্ন দেখিয়েছিলেন যে ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে। সেইখান থেকে যে এই ভবিষ্যতের বাংলাদেশেই তিনি আর থাকবেন না, এটা সত্যি মেনে নেওয়া অনেকটাই কষ্টকর। একদম।
তো আর সাথে হাদি নিয়ে মানে যে আবেগ আমরা প্রত্যেকটা মানুষের কথায় বুঝতে পারছি, তাদের চোখের জলে দেখতে পাচ্ছি, প্রত্যেকে যখন নামছে। আমি তো একটা বাবাকেও শুনলাম যে তার সন্তানকে সে হাদির মতো বানাতে চায়, তাতে তার প্রাণ গেলেও কোনো অসুবিধা নেই। তো এই যে আবেগগুলো সেগুলো তার ক্ষেত্রে ঘটছে, এবং এটা একটা বড় পাওনা বটে, কিন্তু সেটা জীবনটা চলে যাওয়ার পরে। তো যাই হোক, ভীষণ খারাপ লাগছে। এই একটা মানুষ চলে যাওয়া বিরাট ব্যাপার, কিন্তু সেই মানুষটা যদি জাতির কাছে একটা নায়ক হিসেবে থাকে এবং সে যদি চলে যায়, সে কষ্টটা আরো অনেক। এবং প্রত্যেক